শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের দশমিকের বর্গমূলের উপর একটি ক্লাস নেব। কিভাবে দশমিকের বর্গমূল নির্ণয় করা যায় এবং সেই সঙ্গে তোমাদের এই অনুশীলনী 1.2 এর কয়েকটি সৃজনশীল, যেমন 17, 21, 22, 23, 24 এই কয়টা অঙ্ক সমাধান করে দেখিয়ে দেব যে কিভাবে অঙ্ক সমাধান করতে হয়। তো দেরি না করে চলো যাওয়া যাক। প্রথমে যাব দশমিকের বর্গমূল নির্ণয়। তো তোমাদের অনুশীলনী 1.2 এর 12 গ নম্বর, এই যে 0.036 বর্গমূল 2 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করো। তো 2 দশমিক স্থান বা 3 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করো, এটা পরের বিষয়। আগে তোমাকে দশমিকের যে সংখ্যা থাকবে এটার বর্গমূল নির্ণয় শিখতে হবে। তো এই অঙ্কটার মধ্যে আমরা দুইটা স্টেপই পাবো। প্রথম স্টেপে কি পাবো? দশমিকের বর্গমূল নির্ণয়। তারপরে কয় দশমিক পর্যন্ত সেই কন্ডিশনটা ফিল আপ করবো। তো ফার্স্টে যাওয়া যাক, দশমিকের বর্গমূল আমরা কিভাবে নির্ণয় করতে পারি। তো তোমরা একটু ভালোভাবে খেয়াল করো, দেখো 12 গ নম্বর 0.036। বর্গমূল 2 দশমিক স্থান পর্যন্ত নির্ণয়। তো এটার বর্গমূল আমরা কি করব? 2 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করব, মানে দশমিকের পর 2টা ঘর থাকবে। সাপোজ এরকম যদি আসে 1.23 এরকম বিষয়টা আসবে, মানে দশমিকের পর 2 ঘর পর্যন্ত, এর বর্গমূল 2 দশমিক স্থান পর্যন্ত, মানে দশমিকের পর 2 ঘর পর্যন্ত। তো দশমিকের পর 2 ঘরের পরে যদি আরো কিছু ঘর থাকে, সেইখান থেকে আমরা এই 2টা ঘর সিলেক্ট করি। কেমন দেখো, সাপোজ যদি এরকম থাকে, এই সংখ্যাটাই যদি এরকম থাকতো, মনে করো দশমিকের পর এখানে কয়টা ঘর আছে? 4টা ঘর আছে। এখান থেকে আমরা 2 ঘর সিলেক্ট করব। তো 1 ঘর 2 ঘর এই পর্যন্ত আমরা লিখে দেব যে এইটারই এই দশমিকের পর 2 ঘর পর্যন্ত হচ্ছে এইটা অ্যান্সার। তো এইখানে একটা উল্লেখ্য বিষয় যে তোমার দশমিকের পর তৃতীয় ঘরটা কি আছে। এক্ষেত্রে আমাদের দশমিকের পর কয় ঘর নিতে হচ্ছে? 2 ঘর। তাহলে আমরা এই 2 ঘর নির্ণয় করার জন্য তৃতীয় ঘরটা বিবেচনা করব। তৃতীয় ঘর এখানে কি আছে? 4। তো তৃতীয় ঘর যদি 4 থাকে, তাহলে আমরা এই ঘরে যে অঙ্কটা আছে এই অঙ্কটাই ব্যবহার করব। আর তৃতীয় ঘর যদি আমাদের 5 বা 5-এর ঊর্ধ্বে কোনো অঙ্ক থাকে, তাহলে এই ঘরটা আমরা 1 ডিজিট বেশি নেব। কেমন সেটা দেখো, মনে করো এইরকম আছে, সাপোজ এইরকম আছে। তোমাকে বললাম যে এই সংখ্যাটা দশমিকের পর 2 ঘর পর্যন্ত নির্ণয় করো। তো দশমিকের পর যদি তুমি 2 ঘর পর্যন্ত নির্ণয় করতে যাও, তাহলে এটাকে 1.2, এই যে 1 ঘর 2 ঘর, এখন এটা বিবেচনা করা হবে এর তৃতীয় ঘরের অঙ্কের উপর। তৃতীয় ঘরে কি আছে? 5 আছে। তো আমি বলছি কি 5 অথবা 5-এর ঊর্ধ্বে যদি সংখ্যা থাকে বা অঙ্ক থাকে, তাহলে এই ঘরটা তোমার 1 সংখ্যা বেশি নিতে হবে। 3 আছে, তাহলে কি নিতে হবে? এখানে তোমার 4 নিতে হবে। এইটা হচ্ছে দশমিকের পর 2 ঘর পর্যন্ত আমরা নিলাম এই সংখ্যাটার থেকে এই সংখ্যাটা। এইভাবে আমরা দশমিকের পর যে নির্ধারিত ঘর পর্যন্ত অঙ্ক নিতে বলবে, তার কন্ডিশনটা এইভাবে ফিল আপ করতে হবে। যদি 3 ঘর নিতাম, তাহলে 2, 3, 5, এটা যদি আমরা 3 ঘর পর্যন্ত নিতাম, তাহলে অ্যান্সারটা কেমন আসতো? 1.23, এই যে 5। তোমরা অনেকে ভাবছো যে এই 5 লিখবো, কিন্তু 5 না, চতুর্থ ঘরের অঙ্কটা তোমাকে এক্ষেত্রে বিবেচনা করতে হবে। কারণ তোমার দশমিকের পর 3 ঘর পর্যন্ত লিখতে বলছি, 1 ঘর 2 ঘর 3 ঘর। তো 3 ঘর পর্যন্ত লিখতে হলে তোমাকে চতুর্থ ঘরটা বিবেচনা করতে হবে। চতুর্থ ঘরে কত আছে? 5 বা 5-এর অধিক অঙ্ক আছে, মানে 7 আছে। তাহলে আমার নির্ধারিত যে 3 ঘর পর্যন্ত নিতে বলছে, এই তৃতীয় অঙ্কটা আমরা কি করব? এই 7 মানে 5 বা 5-এর ঊর্ধ্বে থাকার জন্য এই 5-এর জায়গায় 6 নেব। তাহলে এইখানে হবে কত? 6। এইভাবে আমরা দশমিকের পর নির্ধারিত অঙ্কগুলো কন্ডিশন ওয়াইজ লিখতে পারি। তো এই গেল আমাদের প্রাথমিক একটা ধারণা যে দশমিকের পর কয় ঘর পর্যন্ত নেব এবং কিভাবে নেব। তো এখন আমরা কি করব? এখন এই যে এই অঙ্কটার মধ্যে দেখো দশমিকের পর 2 দশমিক স্থান পর্যন্ত, মানে দশমিকের পর 2 ঘর পর্যন্ত অঙ্কের তোমার অ্যান্সার নির্ণয় করতে হবে। তো এই ক্ষেত্রে আমরা কি করব?
সাপোজ এত এর বর্গমূল নির্ণয় করো। আর অতএব আমরা এটা আগে লিখে নিই 0.036 ইকুয়াল 0.036 এই। এখন তোমরা বলতে পারো যে এই সংখ্যা কেন লিখলাম? এই সংখ্যা লেখার কারণ এখানে তোমার হচ্ছে দশমিকের পর কয় ঘর আছে? 3 ঘর আছে। তো দশমিকের পর যদি আমরা বর্গমূলের ক্লাস তো আমার অবশ্য আগের ভিডিও তো আছে, তোমরা দেখো যে বর্গমূল কিভাবে নির্ণয় করতে হয়। বর্গমূল নির্ণয় করার একটা স্বাভাবিক শর্ত হচ্ছে ডান সাইড থেকে তোমার জোট গঠন করতে হবে, মানে এক জোড়া অঙ্ক নিতে হবে। তো এইখানে তোমার দেখো কয় জোড়া অঙ্ক আছে? এই 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া। তার মানে দশমিকের পর কয় জোড়া অঙ্ক আছে? দশমিকের পর 3 জোড়া অঙ্ক আছে। তাহলে আমার এই বর্গমূলের অ্যান্সার কিন্তু দশমিকের পর 3টা অঙ্ক আসবে। প্রত্যেক জোড়ার জন্য একটা করে অঙ্ক আসে, এটা তোমরা জানো। তো দশমিকের পর 2 ঘর পর্যন্ত নিতে বলছে, তাহলে আমরা কি করব? দশমিকের পর 3 জোড়া অঙ্ক নিলাম। এখন এই যে দশমিকের পর 3 জোড়া অঙ্ক নিলাম, এই 3 জোড়া অঙ্কটা কিভাবে নিলাম? তোমরা হয়তো ভাবতে পারো যে এইটা ছিল সংখ্যা, এখান থেকে এটা কিভাবে এলো? তো এখানে দেখো কি আছে? 0.036। তার মানে এটা দশমিকের অঙ্ক। দশমিকের ডানে কি থাকে? তোমার যে কোনো সুবিধার্থে যে কোনো সংখ্যক শূন্য নিতে পারো। আমি কিন্তু দেখো এই 0.036 এইটুকু ঠিকই লিখছি, দেখার পর এই 3টা শূন্য আমি বাড়তে দিচ্ছি, কারণ দশমিক এই যে এক পূর্ণ সংখ্যা, এর ডানে যদি একটা আমরা দশমিক আছে জানি, আমি চলে এখানে যত সংখ্যক শূন্য নিতে পারি, তাতে কোনো যায় আসে না। এটাই তোমার দশমিকের অঙ্ক সংখ্যা নির্ণয় করার একটা সুবিধা। তো দশমিকের পর আমরা এখানে 3টা শূন্য দিয়ে কয় ঘর করলাম? 3 3 6 ঘর। 6 ঘর মানে কয় জোড়া অঙ্ক পাবো? 3 জোড়া অঙ্ক পাবো। তার মানে কি, আমরা যখন বর্গমূল নির্ণয় করতে যাব তখন তোমরা প্র্যাকটিক্যালি দেখবে দশমিকের পর 3টা সংখ্যা আসবে। তো 3টা সংখ্যা আসলে সেইখান থেকে আমরা ওই যে নিয়মে আমি শিখালাম দশমিকের পর 2 ঘর পর্যন্ত কন্ডিশন ওয়াইজ কিভাবে ফিল আপ করবো সেখানে তোমরা দেখতে পাবে। তো চলো যাওয়া যাক, এখন এই বর্গমূলটা নির্ণয় করি। এখন আমরা এই যে বর্গমূল এটা নির্ণয় করি 0.0360000। এটা বর্গমূল ডান সাইড থেকে জোট গঠন করো। এবং ডান সাইড থেকে জোট গঠন করার ফলে কি হলো? ডান থেকে আমরা যদি এটার বর্গমূল নির্ণয় করি, আমি এটুকু এখন মুছে দিই তাহলে সুবিধা হবে তোমাদের বোঝার জন্য। এইখানে যদি বর্গমূল নির্ণয় করি, তো দেখো কিভাবে বর্গমূল নির্ণয় করা যায়। বর্গমূল নির্ণয় করতে হলে প্রথমে আমার ভাগ করতে হচ্ছে কাকে? শূন্যকে। তো শূন্যকে যদি ভাগ করি 0 0 0, তারপর কি আছে? এইখানে দশমিক আছে, এই দশমিকটা এইখানে দিলাম, এই 1 জোড়া অঙ্ক নিয়ে আসলাম, সংখ্যা 1 জোড়া সংখ্যা নিয়ে আসলাম। তো এখন এই 1 জোড়া সংখ্যা, এই 1 জোড়া সংখ্যা আমরা কি করব? এই ভাগ করে প্রথমে যেটা হয়েছে ওইটা কি করব? ওইটা হচ্ছে দ্বিগুণ নেব। তাহলে এই যে 0 আছে, এই 0 দ্বিগুণ কত হয়? 0ই হয়। আর বর্গমূলের নিয়ম তো আমি আর বিস্তারিত বলছি না, প্রথম ক্লাসে আমি দেখিয়ে দিছি। তোমাদের যাদের সমস্যা আছে আমার এই আগের ভিডিওটা দেখো, এই 1.1 অধ্যায়ের সম্পূর্ণ বর্গমূল নির্ণয়ের সিস্টেমটা আমি সুন্দরভাবে ভেঙে ভেঙে বুঝিয়ে দিয়েছি। তোমরা ওইখান থেকে বর্গমূল নির্ণয়ের সম্পূর্ণ ধারণা অর্জন করতে হবে, ঠিক আছে? তো এইখানে আমি শুধু নিয়ম অনুযায়ী যাচ্ছি। 0 দ্বিগুণ নিলাম 0, 0 দ্বিগুণ 0 নিলাম। তো 0 দ্বিগুণ 0 নেওয়ার পরে এখন এই যে এইখানে কি করবো? এই 3 মিলাবো। তো 3 মিলানোর নিয়ম কি? এখানে যদি 1 নিই, 0 টানে 1 নিলে 1 1 1, 0 টানে 2 নিলে 2 2 4, এবং 2 নিলে 4 এর বেশি, 3 এর বেশি হয়ে যায়। তাহলে আমরা এখানে কত নেবো? 1। আর এইটাই দেবো এইখানে, তাহলে 1 1 কে 1, আর তাহলে কত? 2। এখন আমরা কি করবো? এই পরের জোড়া অঙ্ক নিয়ে আসবো। পরের জোড়া কি আছে? এই জোড়া কমপ্লিট। এই জোড়া কি আছে দেখো? 60। এখন এই যে 60 পেলাম, এইখানে এই দশমিক বাদে অঙ্ক কত হলো? 0 1। তো 0 1 এর দ্বিগুণ কত হয়? 2 দ্বারা গুণ করলে 2 1 2, মানে 0 2 মানে 2। তো আমরা এখানে ডাইরেক্ট 2 লিখতে পারি। এখন এই 2 এর ডানে আবার এমন একটা অঙ্ক নেব যেটা দিয়ে গুণ করে এই সংখ্যার মধ্যে ভাগ করার চেষ্টা করব। তো 2 এর ডানে এখানে কয়শো ঘর আছে? 200 ঘর আছে। তো 200 ঘর একটা অঙ্ক নিলে পারি 2 এর ডানে যে কোনো একটা যদি শূন্যও নাও, তাহলে এটা কিসের অঙ্ক হবে? একক দশকের অঙ্ক। তাহলে 0 নিলে 0 দিয়ে গুণ করতে হবে, তাহলে সেক্ষেত্রে 0 হবে। তো আমরা এটা না নিয়ে 2 এর ডানে তাহলে এখানে কয়শো ঘর নিতে হবে? 200 ঘর পর্যন্ত মেলানোর চেষ্টা করতে হবে। তো আমরা যদি এইখানে 200 ঘর মেলানোর চেষ্টা করি তাহলে কি করব? এটাকে আমরা হচ্ছে তোমার হচ্ছে 200
তাহলে মোটামুটি এইখানে 10 গুণ করলে 200 আসে। তো 9 নিয়ে দেখি কি আসে। যদি আমরা 9 নিই, 9 নিলে কি আসে, 9 9 81, 9 18 8 26, 261। এদিকে 60 আছে, এক বেশি, তাহলে নিঃসন্দেহে কত হবে আপনাদের এখানে? 8 হবে। এই 8 দিয়ে আবার গুণ করো, 8 8 64, 4 হাত থেকে কত 6, 8 2 16 6 22, 4 10 6, 2 3 3 6। পরের অঙ্ক জোড়ার কত আছে? ডবল শূন্য। এখন এইখানে দশমিক বাদে কত আছে? 0 1 8, অর্থাৎ 18। এই 18 দ্বিগুণ কত হয়? 36। এই দ্বিগুণ করে এই 36টা এখানে লিখতে হবে। এখন দেখো এইখানে তোমার আছে 3600 ঘর। তাহলে এইখানে যদি আমরা একটা অঙ্ক নিই, তাহলে এটা 300 ঘর হবে। 3 6, সাপোজ 1 নিলে, তাহলে এটা কয়শো ঘর হলো? 300 ঘর। আর এখানে আছে কত? 3600। আর এখানে হচ্ছে তোমার 300। তাহলে প্রায় 10 9 8 এর মধ্যেই তুমি ট্রাই করতে পারো। এগুলো তোমার ট্রাই করে নিতে হবে। তাহলে আমরা এখানে 3610 হচ্ছে, আমরা এখানে 9 নিয়ে ট্রাই করতে পারি। 9 নিলে কি হয়? 9 9 81, 8 6 9 54 6 60 2 62, 8 থেকে 6 3 9 27 6 33, 3321। আর এটা নিলে পরেই তোমার হচ্ছে এই সংখ্যার অবশিষ্টটা এর বেশি হবে না। দেখো যদি আমরা 9 নিই, তাহলে 9 নিলে এইখানে 9 নিলাম, তাহলে 9 9 81 1, হাত থেকে 8, 6 9 54, আর 6 60, আর 2 62, হাত থেকে 6, 3 9 27, আর 6 33। বিয়োগ করলে কত আসে? 9, 2 3 7, তারপর তোমার 3 4 2 279। এটার থেকে কম থাকবে। তো এই গেল আমাদের হচ্ছে দশমিকের বর্গমূল নির্ণয়ের পদ্ধতি। তো এখন এটা আমাদের এই পর্যন্ত মানে অঙ্কটা কিন্তু সমাপ্ত হয়নি, কিন্তু আমাদের শর্ত ছিল কি 2 দশমিক স্থান পর্যন্ত। তো আমি অলরেডি দেখো 3 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করছি। তো 3 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করলাম, কারণ কি আমরা এখন এখান থেকে 2 দশমিক সিলেক্ট করব। অতএব নির্ণয় 2 দশমিক পর্যন্ত বর্গমূল, 2 দশমিক পর্যন্ত বর্গমূল কত হবে? 2 দশমিক পর্যন্ত বর্গমূল হবে এই যে 1 8, কিন্তু এখানে 9 আছে, তাহলে এখানে আমাদের 9 নিতে হবে, 0.19। এইটা হবে তোমাদের অ্যান্সার। এইভাবে তোমরা দশমিকের বর্গমূল কন্ডিশন ওয়াইজ অনায়াসে নির্ণয় করতে পারো। তো এখন দেখা যাক অঙ্কটা আমাদের সঠিক হলো কিনা। এখানে তোমার কত ছিল? 0.36। 0.36, এটাকে যদি আমরা বর্গমূল করি, 0.036, এটাকে যদি বর্গমূল করি, তাহলে কত আসে? √0.036 ইকুয়াল 0.189। এই দেখো 0.189। আরো দেখো সংখ্যা আছে এখানে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আরো অনেক সংখ্যা আছে, কিন্তু তোমরা ভাবতে পারো যে এত সংখ্যা আছে, তাহলে অঙ্কের অ্যান্সার কিভাবে হলো? এখানে অঙ্কের অ্যান্সারটা হচ্ছে এইভাবে যে দশমিকের পর তোমার হচ্ছে 2 দশমিক পর্যন্ত স্থান পর্যন্ত নিতে হবে। তাহলে আমার একটা ঘর বেশি নিলেই হবে। 2 দশমিক বললে 3 দশমিক পর্যন্ত নির্ণয় করার জন্য যা যা শর্ত দরকার, এখানে দশমিকের ডাইনে যতগুলা অঙ্ক দরকার সেই অঙ্কগুলা তত জোড়া অঙ্ক তোমরা নির্ণয় করে নেবে। তারপর যত বলবে তার সাথে এক ঘর বেশি পর্যন্ত বর্গমূল নির্ণয় করবে। তো এইখানে আমরা এক ঘর পর্যন্ত বেশি বর্গমূল 3 ঘর পর্যন্ত নিলাম। এখান থেকে অ্যান্সারটা শর্ত অনুযায়ী 1 9 পেলাম। এইভাবে তোমরা নির্ধারিত ঘর পর্যন্ত বর্গমূল নির্ণয় করতে পারবে। এটা ছিল 2 দশমিক স্থান পর্যন্ত। যদি কোনো সময় প্রশ্ন থাকে 3 দশমিক পর্যন্ত নির্ণয় করো, তাহলে কি করতে? 3 দশমিক পর্যন্ত নির্ণয় করতে হলে তোমাকে 4 ঘর পর্যন্ত যেতে হতো। এই রেজাল্টটা 4 ঘর পর্যন্ত যেতে হবে, ওইখান থেকে 3 ঘর নিতে হবে। আর এই রেজাল্টটা 4 ঘর পর্যন্ত নিতে হলে তোমাকে এখানে কি করতে হবে? আরো 1 জোড়া অঙ্ক লাগবে। কারণ দশমিকের পর যত জোড়া অঙ্ক থাকবে, দশমিকের পর ততগুলো আমরা অঙ্ক বা সংখ্যা পাবো। কত বুঝতে পারছো? তো 4 ঘর পর্যন্ত যদি আমরা নির্ণয় করতে যাই 3 ঘরের জন্য, তাহলে এখানে দশমিকের পর আমার 4 জোড়া অঙ্ক নিতে হতো, আরো 2টা শূন্য নিতে হতো। এইভাবে আমরা একই সংখ্যাকে আমরা দশমিকের পর ইচ্ছামতো শূন্য দিয়ে নির্ধারিত ঘর পর্যন্ত বর্গমূল নির্ণয় করার জন্য শর্ত পূরণ করতে পারি। মনে রাখবে, শূন্যের মাধ্যমে আমরা নির্ধারিত ঘরের শর্তটা পূরণ করে স্বাভাবিকভাবে বর্গমূল নির্ণয় করব।
তারপর অ্যান্সারের সময় একটা ঘর বেশি নির্ণয় করছে, ওই ঘরটা কত অঙ্ক 5 বা 5-এর বেশি হলে এক বেশি নেব, 5 বা 5-এর কম হলে ওই পর্যন্তই নেব, যে পর্যন্ত নির্ধারিত ঘরটা থাকে। আশা করি বুঝতে পারছো যে দশমিকের বর্গমূল কিভাবে নির্ণয় করতে হয়। তো এখন আমরা এই যে অনুশীলনে 1.2 কয়েকটা ইম্পর্টেন্ট অঙ্ক আছে, এই অঙ্কগুলো একটু দেখি। তোমাদের বই থেকে দেখো আছে 17 নম্বর অঙ্ক। 17 নম্বর অঙ্কটাই 17 নম্বর অঙ্কে কি আছে দেখো, একটা সমবায় সমিতির যতজন সদস্য ছিল, একটা সমবায় সমিতির যতজন সদস্য ছিল, যতজন, এইখানে কিন্তু প্রশ্ন, যতজন সদস্য ছিল প্রত্যেকে তত 20 টাকা করে চাঁদা দেয়, মোট 20,480 টাকা হলো। ওই সমিতির সদস্য সংখ্যা কত? একটা সমবায় সমিতির সদস্য সংখ্যা যত ছিল, তা আমরা মনে করি এই সমিতির সদস্য সংখ্যা এক্স কজন, মনে করি সমিতির সদস্য সংখ্যা, সমিতির সদস্য সংখ্যা কতজন, কজন। অতএব তোমার এই যে প্রত্যেকের চাঁদার পরিমাণ, প্রত্যেকের চাঁদার পরিমাণ কত, তত টাকা, তত 20 টাকা। যে কজন যদি সদস্য হয় তাহলে ক গুণন 20 টাকা, কজন, তাহলে প্রত্যেকের চাঁদার পরিমাণ কত, ক গুণন 20 টাকা। মানে এখানে বলছে কি প্রত্যেকে তত 20 টাকা করে, কজন সদস্য, মোট সদস্য, কিন্তু মোট সদস্য ক, কিন্তু প্রত্যেকের চাঁদার পরিমাণ তত 20 টাকা। তাহলে কজন হলে ক গুণন 20 টাকা প্রত্যেকের চাঁদার পরিমাণ। তাহলে এখানে মোট চাঁদা কত হবে তাহলে? অতএব মোট চাঁদা, এই মোট চাঁদা তোমার কত হবে, এই যে ক গুণন 20, এটা প্রত্যেকের এই 20 ক, প্রত্যেকের চাঁদা 20 ক, সদস্য কতজন, কজন। তাহলে মোট চাঁদা মোট সদস্য দিয়ে গুণ করি, 20 ক স্কয়ার টাকা। আচ্ছা, এখন এইখানে বলে দিয়েছে কি, এই শর্তের মধ্যে বলছে প্রত্যেকের মোট চাঁদা হচ্ছে 20,480 টাকা হলো। তাহলে এইটা ইকুয়াল 20,480 টাকা, 20,480। এখানে একক লেখার দরকার নেই, সমীকরণ যেহেতু। এখন এখান থেকে ওই সমিতির সদস্য কতজন, মানে এই ক এর মানটা নির্ণয় করতে হবে। তো ক এর মানে ইজিলি আমরা এই যে ক স্কয়ারের সাথে 20 গুণ আছে, এই 20 গুণ থাকার জন্য আমরা অনেক আগে জানি, ক্লাস 6-এও জানি, এইবারে যদি গুণ থাকে ওইবারে গিয়ে কি করতে হয়, ভাগ করতে হয়। তাহলে আমরা এটাকে এখন ভাগ করি, এই 20টা ক স্কয়ারের সাথে গুণ আছে, আমরা এটাকে ভাগ করি। ক স্কয়ার ইকুয়াল 20,480 ডিভাইড বাই 20, বা ক স্কয়ার ইকুয়াল, এখন এই ভাগটা দেখো, এই শূন্য এই শূন্য, এটা 2048, তাকে 2 দ্বারা ভাগ করলে কত আসে, 2048কে 2 দ্বারা ভাগ করলে 1024। অতএব এই যে ক স্কয়ার, এই ক স্কয়ার মানে কি, আমরা এর আগে জানি ক এর উপর স্কয়ার মানে এটা বর্গ, আর ক লিখলে হবে বর্গমূল, ক সংখ্যাটা বর্গমূল। অতএব ক ইকুয়াল কি, এই রুট ওভার এইটা। তো এখন এটা তোমরা ক্যালকুলেটরে ইজিলি নির্ণয় করতে পারবে, যে হচ্ছে রুট ওভার 1024, মানে ওই যে আগে বর্গমূল শিখলাম, আমরা যেভাবে বর্গমূল নির্ণয় করছি জোট গঠন করে, ওইভাবে বর্গমূল নির্ণয় করতে হবে। কিন্তু অঙ্কের প্রয়োজনে তুমি ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে, অঙ্কের প্রয়োজনে। রুট ওভার 1024 ইকুয়াল কত আসে, ইকুয়াল 32। রুট ওভার 1024 ইকুয়াল 32, তাহলে এটা ইকুয়াল 32। অতএব এই কটা কি, এই যে সমিতির সদস্য সংখ্যা কজন, অতএব নির্ণয় সদস্য সংখ্যা, নির্ণয় সদস্য সংখ্যা কতজন হলো, 32 জন। নির্ণয় সদস্য সংখ্যা 32 জন, উত্তর। এইভাবে আমরা বাস্তব সমস্যা ভিত্তিক অঙ্কগুলো, বর্গমূলের যে বাস্তব সমস্যা ভিত্তিক, এটা কিন্তু বর্গমূলের অঙ্ক, এই যে ক স্কয়ার ছিল, ক এটার বর্গমূল করে এটা পেলাম। আর যা যা কন্ডিশন আছে এটা অ্যাজ ইউজুয়াল কন্ডিশন, মূলত বর্গমূলের এটা হচ্ছে বাস্তব সমস্যা ভিত্তিক অঙ্ক। তো এইভাবে তোমরা অনায়াসে কি করতে পারবে, সমস্যাগুলোর সমাধান করতে পারবে।
তো দেরি না করে চলো পরের প্রশ্নে যাওয়া যাক। এরপরে কত নম্বর আছে? 21। 21 নম্বর অঙ্কটা কি আছে দেখি। দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর। ক্রমিক সংখ্যা তো বুঝো, ক্রমিক সংখ্যা মানে দুইটা সিরিয়াল সংখ্যা। সাপোজ 17, 18, 19, 20, মানে সিরিয়াল দুইটা সংখ্যা, তাদেরকে বলা হয় ক্রমিক সংখ্যা। তো এইরকম দুইটা ক্রমিক সংখ্যার বর্গের অন্তর দেয়া আছে 37। সংখ্যা দুইটা নির্ণয় করতে হবে। তো এই ধরনের বাস্তব সমস্যামূলক যেটা প্রশ্ন থাকবে ওইটা আমরা ক এর মাধ্যমে প্রকাশ করতে পারি। তো দুইটা ক্রমিক সংখ্যার বর্গের অন্তর, মনে করি ক্রমিক সংখ্যা দুইটার প্রথমটি ক, মনে করি ক্রমিক সংখ্যা দুইটির প্রথমটি কত? ক। অতএব দ্বিতীয়টি কত হবে? ক্রমিক সংখ্যা। তাহলে এর সাথে এক যোগ করলে পাবো ক্রমিক সংখ্যা ক প্লাস 1। তাহলে এটার ভ্যালু বেশি হবে এটার থেকে স্বাভাবিকভাবে, পরের সংখ্যা এটা। এখন এই দুইটা ক্রমিক সংখ্যার বর্গের অন্তর, তো শর্ত মতে এদের বর্গের অন্তর, তো এইটার বর্গ করে বিয়োগ করব এইটার বর্গ। এই বর্গের অন্তর কত? 37। এইটা সেট আপ করাটাই হচ্ছে তোমাদের মূল কাজ। দেখো ক্রমিক সংখ্যা দুইটা আছে, তাহলে এটা পরের সংখ্যা সাপোজ 17, আর পরেরটা তাহলে কত হবে? 17 যোগ 1 ইকুয়াল 18। তাহলে এই সংখ্যার চাইতে অবশ্যই এক ডিজিট হলেও বেশি হবে। তাহলে এইটার বর্গ মাইনাস এটার বর্গ, এটার বর্গ মাইনাস এটার বর্গ করলেই আমরা এই ক্রমিক সংখ্যা দুটির বর্গের অন্তর পেলাম। আর কন্ডিশন বইয়ে তোমার দেওয়া আছে কত? 37। তো 37 দেওয়া আছে ইকুয়াল 37। তো আমরা এখন এই কন্ডিশনটা ফিল আপ করি। কন্ডিশনটা ফিল আপ করার পর আমরা যে সমাধানের নিয়ম জানি সেই নিয়ম অনুযায়ী সমাধান করি। তো এইখানে দেখো কি আছে? ক প্লাস 1 হোল স্কোয়ার, মানে দুইটা রাশি যোগ আকারে আছে, মানে a প্লাস বি হোল স্কোয়ার। এটা a আর এটা b বিবেচনা করো, a প্লাস বি হোল স্কোয়ার। তো a প্লাস বি এর সূত্র কি ছিল? a স্কোয়ার প্লাস a প্লাস বি এর সূত্রটা কি ছিল? a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল a স্কোয়ার প্লাস টুয়াইস ab প্লাস বি স্কোয়ার। তো আমরা এইখানে, আর এইখানে ইকুয়াল চিহ্ন যদি থাকে তোমরা বা লিখবে, বা লিখে এখন এটা আমরা এই সূত্র বিভাজন করি। প্রথম রাশির বর্গ প্লাস 2 ইন্টু প্রথম রাশি ইন্টু শেষ রাশি 1 প্লাস 1 স্কোয়ার, আর মাইনাস কি আছে? এই যে ক স্কোয়ার আছে ইকুয়াল 37। বা ক স্কোয়ার, এটা 2 ক গুণন 1, 2 ক 1 কে 2 ক, 1 স্কোয়ার মানে 1 মাইনাস ক স্কোয়ার ইকুয়াল 37। বা এই ক স্কোয়ার প্লাস মাইনাস ভ্যানিশ হয়ে গেল। তারপর কি দেখো? 2 ক যোগ 1 ইকুয়াল 37। বা 2 ক ইকুয়াল, এই যে যোগ আছে 2 ক এর সাথে যোগ 1 আছে, এটাকে এই পার নিয়ে গেলে কি হয়? 37 বিয়োগ 1। বা 2 ক ইকুয়াল কত হলো? 36। অতএব ক ইকুয়াল, শেষ লাইনে অতএব লেখাটাই ভালো, 36/2 ইকুয়াল কত? 18। ক এর মান কত পেলাম আমরা? 18 পেলাম। তো আশা করি এই যে সমাধানটা একদম ইজি সমাধান, এর সাথে জটিল সমাধান তোমরা ক্লাস 6 এ করছো। তো এটার বিস্তারিত আর গেলাম না। আমরা ক এর ভ্যালু কত পেলাম? 18। ক কি ধরছে? ক্রমিক সংখ্যা দুইটার প্রথমটা ক, অতএব ক্রমিক সংখ্যা দুইটার প্রথমটা কি পেলাম? ক। অতএব ক্রমিক সংখ্যা দুইটির প্রথমটি এই যে ক ইকুয়াল কত? 17। এবং দ্বিতীয়টি কি ছিল? ক প্লাস কি ধরছিলাম? ক প্লাস 1 ইকুয়াল 17 প্লাস 1 ইকুয়াল 18। অতএব নির্ণয় ক্রমিক সংখ্যা দ্বয় কত হলো? নির্ণয় ক্রমিক সংখ্যা দ্বয় 17 ও 18। 17 এবং 18, 17 ও 18 উত্তর। তো এইভাবে আমরা এই ধরনের সমস্যামূলক অঙ্কের সমাধান করতে পারি। তো যা যাক পরের অঙ্ক। আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পারছো যে কিভাবে আমরা দুইটা ক্রমিক সংখ্যার কন্ডিশন থেকে সংখ্যাটা নির্ণয় করলাম।
এরপর আমরা যাব 22 নম্বরে। দেখো 22 নম্বর কি আছে, এমন দুইটি ক্ষুদ্রতম ক্রমিক সংখ্যা নির্ণয় করো যাদের বর্গের অন্তরে একটা পূর্ণ বর্গ সংখ্যা। মানে তোমার দুইটা ক্ষুদ্রতম ক্রমিক সংখ্যা নির্ণয় করতে হবে। ক্ষুদ্রতম, এই কন্ডিশনের অ্যান্সার কিন্তু আরো সংখ্যা হতে পারে, কিন্তু সবচেয়ে ক্ষুদ্রতম দুইটা ক্রমিক সংখ্যা নিতে হবে। সেই দুইটার বর্গের অন্তর হবে কি একটা পূর্ণ বর্গ সংখ্যা। এখানে কিন্তু কোনো সংখ্যাই দেওয়া নেই, শুধু শর্ত দেওয়া আছে। তো মনে করি ক্ষুদ্রতম ক্রমিক সংখ্যা দুটির প্রথমটি ক, একইভাবে ধরে নিই আমরা, ধরি সাপোজ মনে করি ক্ষুদ্রতম ক্রমিক সংখ্যা দুইটির প্রথমটি ইকুয়াল কি ক, অতএব দ্বিতীয়টি ইকুয়াল ক প্লাস 1। এখন এই দুইটার বর্গের অন্তর বলছে কি এটা পূর্ণ বর্গ সংখ্যা। তো এই দুটার বর্গের অন্তর কি হয়, অতএব সংখ্যা দুটির বর্গের অন্তর আগে নির্ণয় করি। সংখ্যা দুটির বর্গের অন্তর, কি হবে ক প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস ক স্কোয়ার, এই যে ক স্কোয়ার, এটা হলো দুইটার বর্গের অন্তর। এখন এটা সূত্র মোতাবেক আমরা এটা বিশ্লেষণ করি, ক স্কোয়ার প্লাস 2ক যোগ 1 মাইনাস ক স্কোয়ার ইকুয়াল কত হলো 2ক যোগ 1। এইটা কন্ডিশন ওয়াইজ কি হতে হবে পূর্ণ বর্গ। বইয়ে বলছে কি এমন দুইটা ক্ষুদ্রতম ক্রমিক সংখ্যা নির্ণয় করো যাদের বর্গের অন্তর কি একটা পূর্ণ বর্গ সংখ্যা। তো এটা যদি এখন একটা পূর্ণ বর্গ সংখ্যা হতে যায়, তো এটা তো ক দেয়া আছে, এটা তো অ্যাপ্রোপ্রিয়েট সংখ্যা হয়নি। ক এর মান আমরা বসিয়ে দেখি কত হলে পূর্ণ বর্গ সংখ্যা হয়। এখন ক ইকুয়াল 1 2 3 এই ডট ডট এই সমস্ত সংখ্যা আমরা ট্রাই করি। আর এই সমস্ত হলে কি হয় 2ক যোগ 1 ইকুয়াল, প্রথমে 1 বসাই, 2 গুণন 1, 1 এর জন্য ট্রাই করি, যোগ কি আছে এটার উপর ট্রাই করতে হবে, এই সংখ্যাগুলো বসাই। 2 গুণন 1 যোগ 1 ইকুয়াল 2 কে 2 যোগ 1 3। এটা কন্ডিশন লেখো যা পূর্ণ বর্গ নয়। এটা কি হতে হবে, সর্বশেষ রেজাল্টটা পূর্ণ বর্গ হতে হবে। তো 1 এর জন্য হলো না, এবার 2 এর জন্য ট্রাই করি। 2 গুণন 2 যোগ 1, 2 গুণ 4 একে 5, এটাও পূর্ণবর্গ নয়। পূর্ণবর্গ কোনটা এটা তো তোমরা আগেই জানো, 5 পূর্ণবর্গ নয়। তারপরে 2ক যোগ 3 দেখি, সরি এইখানে আমাদের এই যে মূল কন্ডিশনটা একই রাখতে হবে, 2ক যোগ 1, শুধু এই ক এর মানটা চেঞ্জ হবে। এই যে একই ঠিকই আছে এখানে। 2 গুণন এখানে তোমার কত হবে, ক 1 নিছি 2 নিছি, এবার 3 নিয়ে ট্রাই করি, 3 গুণ 6 একে 7, এটাও পূর্ণবর্গ নয়। তারপরে 2ক যোগ 1 ইকুয়াল 2 গুণন 4 নিয়ে দেখি, 4 2 8 যোগ 1 ইকুয়াল 9, তাই না? তাহলে তোমার কি হবে, এটা হচ্ছে যা একটি পূর্ণবর্গ সংখ্যা, এটা একটা পূর্ণবর্গ সংখ্যা। এটা কি হলো, এটা একটা তোমার পূর্ণবর্গ সংখ্যা হলো। তো এইভাবে আমরা কি করতে পারি, এইভাবে আমরা এই সংখ্যাগুলো ইজিলি কন্ডিশনটা ফিল আপ করে পেলাম কি, যদি ক এর মান 4 হয় তাহলে এইটা হবে একটা পূর্ণবর্গ সংখ্যা। ঠিক আছে, ক এর মান 4 হলে কি হবে, এটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তো এখন এই যে ক্রমিক সংখ্যা দুটির প্রথমটি ক, অতএব এই ক্ষুদ্রতম ক্রমিক সংখ্যার প্রথমটি ছিল ক, অতএব ক্রমিক সংখ্যা দুইটির প্রথমটি কত পেলাম, ক্রমিক সংখ্যা দুইটির প্রথমটি ক ইকুয়াল হচ্ছে তোমার ক কত হলো এই 4। এই 4 এর জন্য এই যে আমরা পূর্ণবর্গ সংখ্যা দুইটা ক্রমিক সংখ্যার বর্গের অন্তর এইটা পেলাম, শর্ত অনুযায়ী এটা পূর্ণবর্গ হতে হবে। এখন এই ক এর মান 4 এর জন্য কি হলো, এটা পূর্ণবর্গ হলো। তাহলে ক এর মান কত হলো 4। তাহলে দুইটা ক্রমিক সংখ্যা দুটির প্রথমটি ক ইকুয়াল হচ্ছে 4 এবং দ্বিতীয়টি কত, দ্বিতীয়টি এই যে ক যোগ 1 আছে,
তাহলে দ্বিতীয়টি ক যোগ 1 ইকুয়াল 4 যোগ 1 ইকুয়াল 5। অতএব নির্ণয় ক্রমিক সংখ্যা দুইটি, বা ক্ষুদ্রতম লিখলেও হয়, নির্ণয় ক্রমিক সংখ্যা দুইটি লিখলেও হয়। ক্ষুদ্রতম তো এর মধ্যেই আছে কন্ডিশন, আমরা যে ক্রমিক সংখ্যা হলো এটা ক্ষুদ্রতমেরই হলো। নির্ণয় ক্রমিক সংখ্যা দুইটি কত? 4 এবং 5। উত্তর। তো এই 4 এবং 5 এদের বর্গ ট্রাই করো, দেখো কত আসে। বড় সংখ্যা কোনটা? এখানে তোমার বড় সংখ্যা হচ্ছে 5, তাহলে এই 5 এর বর্গ, এই 5 এর বর্গ মাইনাস কত? এই 4 এর বর্গ। 5 5 25 মাইনাস 16 কত হয়? 9। তাহলে দেখো 9 একটা পূর্ণবর্গ সংখ্যা। তাহলে আমাদের সংখ্যা দুটি ঠিক আছে, দুটো ক্রমিক সংখ্যা ক্ষুদ্রতম, সবচাইতে ক্ষুদ্রতম যাদের বর্গের অন্তর এই হচ্ছে একটা পূর্ণবর্গ, এর সাথে আর ক্ষুদ্রতম সংখ্যা কিন্তু নাই। গ্রেটার দেন বড় সংখ্যা আরও হতে পারে, কিন্তু এর সাথে ক্ষুদ্রতম সংখ্যা আর এক জোড়াও নেই যাদের হচ্ছে বর্গের অন্তর পূর্ণবর্গ সংখ্যা। তো এই হলো নির্ণয় দুটো ক্ষুদ্রতম ক্রমিক সংখ্যা যাদের বর্গের অন্তর একটা পূর্ণবর্গ সংখ্যা। তো আশা করি তোমরা বুঝতে পারছো। এইভাবে তোমরা এই অঙ্কটা অনায়াসে যদি বুঝতে পারো, মোটামুটি বর্গমূল অধ্যায়ের সমস্ত কিছুই বুঝতে পারবে। এখন আমরা কি করব? একটা সৃজনশীল অঙ্কে যাই। সৃজনশীল 22 গেল, 23 এবং 24, 23 24 দুইটাই সৃজনশীল আছে। তাহলে আমরা এইখানে আমার প্রথম ক্লাসে অবশ্যই 23 এবং 24-এর যে শর্তগুলো আছে সমস্ত শর্তই কিন্তু দেখানো হয়েছে। এখানে তোমার আছে কত সংখ্যা গুণ করলে, কত সংখ্যা ভাগ করলে, কত সংখ্যা যোগ করলে বা কত সংখ্যা বিয়োগ করলে উক্ত সংখ্যাটি পূর্ণবর্গ হবে। এই 4টা কন্ডিশনে আমি এই প্রথম ক্লাসে, বর্গমূলের প্রথম ক্লাসে তোমাদের দেখিয়ে দিয়েছি। তোমরা ওই ক্লাসের সহায়তা নিয়ে এই সৃজনশীল দুটো অনায়াসে নির্ণয় করতে পারবে। তবে আমি একটু তোমাদের বলে দিই যে কীভাবে কী করবে। 23 নম্বর আছে 384 এবং 2187 দুইটা সংখ্যা। প্রথম সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা কিনা উৎপাদকের সাহায্যে যাচাই করো। 384 মানে তোমার এটা কন্ডিশনটা কেমন? 23-এর ক নম্বর দুইটা সংখ্যা 384 এবং 2187, এই দুটার মধ্যে প্রথম সংখ্যা অর্থাৎ 384, এই 384 তোমার কি পূর্ণবর্গ সংখ্যা কিনা এটা উৎপাদকের সাহায্যে যাচাই করো। তাহলে 384 পূর্ণবর্গ কিনা, 384 পূর্ণবর্গ কিনা কি করব? উৎপাদকের সাহায্যে যাচাই, উৎপাদকের সাহায্যে কি করব? যাচাই করি। তো এইখানে কি আছে? 384, তাই না? এই যে 384, তো 384 কে যদি আমরা উৎপাদক নির্ণয় করি, এই 384 আমরা জানি মৌলিক উৎপাদকের সাহায্যে বর্গমূল সংখ্যা নির্ণয় করা হয়। তো প্রথম মৌলিক সংখ্যা 2 দ্বারা ভাগ করো। 19 দুগুণে 38, 2 দুগুণে 4, 9 দুগুণে 18, 1 91, 7 13 91। অতএব 384 ইকুয়াল কি পেলাম? 2 গুণন 2 গুণন 7 গুণন 13। তো বর্গমূল ট্রাই করতে হলে কি করা লাগে? একই অঙ্ক বা সংখ্যা এক জোড়া নেওয়া লাগে। তো এইখানে আমাদের কি আছে? জোট গঠন যদি করি 2 এর জোট গঠন হয়, 7 এবং 13 জোট নেই। তো কত দ্বারা গুণ করতে হবে? তাহলে এর সাথে যদি একটা 7 আর এবং একটা 13 দ্বারা যদি গুণ করি, তাহলে 7-এর জোড়া হয়, 13-এর জোড়া হয়। তাহলে এই সংখ্যাটাকে কি করতে হবে? এই সংখ্যাটাকে এই 7 গুণন 13-এর গুণফল দ্বারা গুণ করতে হবে। এটা দ্বারা গুণ করলেই আমরা এই 7 এবং 13 আরো উৎপাদক পাবো, তখন এটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তো আমরা এটা এখন কি লিখতে পারি? দেখো এটা তাহলে তোমরা এখানে কি লিখবে? এখানে তোমাদের লিখতে হবে যেহেতু 384 সংখ্যাটির মৌলিক গুণনীয়কের মধ্যে কি দেখতে পাচ্ছ? একটি 7 এবং একটি 13 জোড়াবিহীন, এদের জোড়া নাই, সিঙ্গেল সংখ্যা। তাহলে কি করতে হবে? অতএব
সংখ্যাটিকে, এই যে সংখ্যাটিকে 7 গুণন 13 এত, বা 7 তেরো কত হয় 91, 321, 7 কি 7 দিন 9, 91 দ্বারা গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে, একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। অর্থাৎ তখন সংখ্যাটি যদি আমরা এইভাবে মৌলিক গুণনীয়ক নির্ণয় করি, তাহলে দেখবো এই 7-এরও জোড়া আর একটা পাচ্ছি, 13-এরও জোড়া আর একটা পাচ্ছি, কারণ এর সাথে যদি গুণ করি ওইটা আবার উৎপাদক করে ভাঙলে ওই সংখ্যা দুটোই আসবে, তাহলে 7 আর 13 জোড়া পাবো, তখন সেটা পূর্ণবর্গ সংখ্যা হবে। এবং বর্গমূল কত হবে দেখো, 2 গুণন 2 এক জোড়া, 7 গুণন 7 আর একটা 7 পাবো তখন এক জোড়া, 13 গুণন 13 আর এক জোড়া। তাহলে এখান থেকে আমরা বর্গমূলটা কত পাবো, প্রত্যেক জোড়ার জন্য একটা করে অঙ্ক বা সংখ্যা নিতে হয়। তাহলে 2 গুণন 7 গুণন 13, এটার গুণফল কত হবে, এটার গুণফল যেটা হবে এটাই হবে বর্গমূল, ওই সংখ্যাটার বর্গমূল এটাই হবে। তো তোমাদের এই সমস্ত ধারণা যদি মোটামুটি ভালো করে রপ্ত করতে পারো, অবজেক্টিভের জন্য তোমাদের খুব একটা আলাদা প্রিপারেশনের প্রয়োজন পড়বে না, কারণ এর মধ্যে যে অঙ্কগুলা ধারণা আমি তোমাদের দিচ্ছি, তোমরা যদি এই ধারণাটা অর্জন করে রাখতে পারো, এই অঙ্কগুলো কিভাবে নির্ণয় করবে, একটা প্রশ্ন দিলে 1000 প্রশ্নেরও অ্যান্সার দেওয়া যাবে, 1 মিনিটে অবজেক্টিভগুলো অনায়াসে নির্ণয় করতে পারবে। যেমন ক্ষুদ্রতম 2টা ক্রমিক সংখ্যা কিভাবে শেখালাম, বা তোমরা কিভাবে রপ্ত করছো, যদি এইভাবে রপ্ত করো যে কোনো ক্ষেত্রেই তোমরা নির্ণয় করতে পারবে। অবজেক্টিভ পড়ে মুখস্থ করা যায়, বইয়ে যা আছে টোটাল জ্ঞানটা তোমাকে অর্জন করতে হবে। তো আমার ক্লাসে আমি পারতপক্ষে তোমাদের এভাবেই চেষ্টা করি যে অনুশীলনের মধ্যে যতগুলো টপিকস থাকে, খুঁটিনাটি যে টপিকসগুলো থাকে, সমস্ত কিছু জ্ঞানটা আমি প্রথম ক্লাসে দিই। আমার প্রথম ভিডিও ক্লাসে মোটামুটি দেওয়া আছে, তার বাদেও আজকের ক্লাসেও কিছু বাড়তি আলোচনা করলাম। এগুলো অর্জন হলে তোমাদের অবজেক্টিভের জন্য আর বাড়তি কোনো প্রিপারেশনের দরকার পড়বে না আশা করি। তো দেখি এরপর এই সৃজনশীলের মধ্যে কি আছে। এই খ নাম্বার, দ্বিতীয় সংখ্যাটি যদি পূর্ণবর্গ না হয় তবে কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে গুণ করলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। দ্বিতীয় সংখ্যা মানে 2187, যদি পূর্ণবর্গ সংখ্যা না হয়, দ্বিতীয় সংখ্যা মানে কত, তোমার খ নাম্বার, কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে গুণ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে। তো কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে গুণ করলে, আমি কিন্তু গুণ করার কন্ডিশনটা কিছুক্ষণ আগে দেখালাম, 7 আর 13 কিভাবে গুণ করতে হয়। তো এটা আমি শুধু তোমাদের নলেজটা দিয়ে দিচ্ছি। দেখো 2187 এর মৌলিক গুণনীয়ক নির্ণয় করি। প্রথমে মৌলিক গুণনীয়ক নির্ণয় করি, তাহলে এটাকে কত দ্বারা ভাগ করা যেতে পারে, জোড় সংখ্যা না, 2 যায় না, 3 এর কন্ডিশন যোগ করি, 7 8 15 কে 16 দিয়ে 18, 3 6 18, তাহলে 3 দ্বারা ভাগ করা যাবে, 3 7 21, 3 2 করে 6, 2 7 3 9 27, আবার 2 7 2 9 9 18, আবার 3 দ্বারা ভাগ করা যাবে, 3 2 6 3 4 12, 3 থেকে 9, 4 3 7 2 9, আবার 3 দিয়ে দিই, 3 8 24, 1 8 একে 9, 3 2 করে 6 2, 3 7 21, 3 9 27, 3 3 9। অতএব এই যে 2187 এইটা ইকুয়াল কি পেলাম, 3 গুণন 3, কয়টা 3, 1 2 3 4 5 6 7, 7টা 3, 3 4 5 6 7, সরি, তো 7টা 3, এটাকে এখন জোড় গঠন করো, তাহলে একটা 3 জোড়াবিহীন। তো এখানে কন্ডিশন লিখতে পারো, যেহেতু সংখ্যাটির মধ্যে একটি 3 জোড়াবিহীন, অতএব সংখ্যাটিকে কি করবো, 3 দ্বারা গুণ করবো। অতএব সংখ্যাটিকে 3 দ্বারা গুণ করলে কি হবে, সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে, অতএব কত দ্বারা, কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করতে হবে, 3 দ্বারা গুণ করতে হবে। এর বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে গুণ করলে, অতএব নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা কত, 3, এটা একটা অ্যান্সার পেলাম। এবং আরেকটা বলছে পূর্ণবর্গ সংখ্যাটি কত হবে,
এবং পূর্ণবর্গ সংখ্যাটি হবে এটা পূর্ণবর্গ সংখ্যা হবে, এটার পরে লিখি তখন বর্গ সংখ্যাটি হবে কত? এই যে 2187, একে 3 দ্বারা গুণ করতে বলছি, ইকুয়াল 3 সাথে 21, 3 একটা 24 সাথে 26, 3 আর 2 5 আর 3 দুগুণে 6, এত হবে সংখ্যাটি। এখন অ্যান্সারে এই দুইটা একসাথে লিখতে হবে, নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা 3 এবং পূর্ণবর্গ সংখ্যা 6561। এটা হলো অ্যান্সার। এইভাবে তোমরা হচ্ছে কি করতে হবে, যে শর্ত পূরণ, মৌলিক গুণনীয়ক নির্ণয় করতেই হবে। গুণ অথবা ভাগের যদি কন্ডিশন থাকে যে কত গুণ বা কত ভাগ করলে, তাহলে তোমাদের অবশ্যই মৌলিক গুণনীয়ক নির্ণয় করতে হবে। এবং জোড়াবিহীন যে সংখ্যাটা থাকবে ওইটা দ্বারাই গুণ করলেই হবে, অথবা এটা ভাগ করলেও কিন্তু এটা ভ্যানিশ হয়ে যায়। 3 দ্বারা যদি এই সংখ্যাটা ভাগ করো, 3 3 ক্যালকুলেশন হয়, প্রত্যেকটা জোড়াবিহীন থাকে, তাহলে 3 দ্বারা ভাগ করলেও হবে, 3 দ্বারা গুণ করলেও হবে। এবং সেই সংখ্যাটা কত হবে, 3 ভাগের গুণের ক্ষেত্রে গুণ করে দেখলাম এত হচ্ছে, এটা পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে। ভাগের ক্ষেত্রেও যদি বলছে সংখ্যাটি কত হবে, এই ভাগ করে যেটা ভাগ করলে কি হচ্ছে, এই সংখ্যাটাকে ডাইরেক্ট 3 দ্বারা ভাগ করবে, তাহলে এই যে 729 পূর্ণবর্গ সংখ্যা হবে। এই গেল গুণ এবং ভাগের কন্ডিশন। এরপর গ নম্বর আছে। গ নম্বর কি আছে দেখো, দ্বিতীয় সংখ্যাটির সাথে কত যোগ করলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তার মানে এই যে 2187 এর সাথে কত যোগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে। তো এই অঙ্ক সেম অঙ্ক আমি আগের ক্লাসে ফুললি কত যোগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে আমি দিয়ে দিয়েছি, এটা তোমরা বর্গমূল নির্ণয় করো। আমি জাস্ট একটু বুঝাই দিলাম। এভাবে বর্গমূল নির্ণয় করে যেটা অবশিষ্ট থাকবে, এই অবশিষ্ট আর এখানে যেটা বর্গমূল হবে এর সাথে 1 যোগ করতে হবে। 1 যোগ করে যে সংখ্যাটা পাবে এই সংখ্যা দ্বারাই গুণ করবে, তাহলে কি হবে, এই পূর্ণবর্গ সংখ্যা পাওয়া যাবে। আর কত যোগ করার জন্য এই সংখ্যাটা এখান থেকে কি করবে, বিয়োগ করবে। এইভাবে তোমরা নির্ণয় সংখ্যাটা পেয়ে যাবে। এটা প্রথম ভিডিওতে আমি দিয়েছি, তোমরা হচ্ছে ওইখান থেকে দেখে নিবে। আচ্ছা, এবার 24 নম্বর দেখো। 24 নম্বরও ম্যাক্সিমাম অংশই শেখা হয়ে গেছে, খুব একটা সমস্যা নাই। তো 24 নম্বর, একটা সৈন্য দলকে 6, 7 এবং 8 সারিতে সাজানো যায়, কিন্তু বর্গাকারে সাজানো যায় না। 6 সারি, এবার 6 সারিতে সাজানো যায়, আবার এটা ভ্যাস করে 7 সারিতেও সাজানো যায়, এরকম সাজায়, কিন্তু বর্গাকারে কখনোই সাজানো যায় না। ক নম্বর বলছে 8 এর গুণনীয়ক বের করো। তো 8 এর গুণনীয়কের জন্য তোমাদের হচ্ছে তো বাড়তি কিছু নেই। 8 এর গুণনীয়ক কিভাবে নির্ণয় করেছিলাম আমরা, 8 = 1 × 8, 2 × 4, 3 জানা 4 জানা, এই কটাই। তাহলে 8 এর গুণনীয়ক কি, অথবা 8 এর গুণনীয়ক 8 = 1 2 4 8। এখানে লিখতে পারো যে 8 এর গুণনীয়ক হচ্ছে 1 2 4 8। তো 8 এর গুণনীয়ক 1 2 4 8। এবার খ নম্বর দেখো আছে, খ নম্বর আছে কি, শূন্য সংখ্যাকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে, ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে, তো এই গুণ করলে বর্গাকারে সাজানো যাবে। তো এটা তোমার এই থিওরি কিছু না, এটা এখন অঙ্কটা আসছে কি, কত সংখ্যা গুণ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে। তো গুণের নিয়ম কিছুক্ষণ আগেই দেখালাম, 3 দ্বারা গুণ, সেম ওইভাবে করলে ওইটাই অ্যান্সার হবে। ওই দলে কমপক্ষে কতজন সৈন্য যোগ দিলে, এই যে যোগের অঙ্ক এখানে একটা খসড়া করে দেখালাম, ইভেন আগের ক্লাসে আছে, আবার বলছি, ওইখান থেকে দেখে নেবে যে কোন ক্ষুদ্র সংখ্যা যোগ দিলে সেটা একটা পূর্ণবর্গ হবে। তার মানে সার্বিকভাবে এই অধ্যায়ে আমরা কি শিখলাম, কত সংখ্যা যোগ করলে, কত সংখ্যা বিয়োগ করলে, কত সংখ্যা গুণ করলে এবং কত সংখ্যা ভাগ করলে কি হবে, পূর্ণবর্গ সংখ্যা হবে, পূর্ণবর্গ সংখ্যা হবে। এইটাই হচ্ছে তোমাদের এই অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন পরীক্ষায় আসার পসিবিলিটি, যে কত সংখ্যা যোগ বিয়োগ গুণ বা ভাগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে। আর একটা ব্যতিক্রম ছিল কি, ওই যে ক্রমিক সংখ্যা, এই একটা সম্ভাবনা, আর একটা সম্ভাবনা ক্রমিক সংখ্যার বর্গ, ক্রমিক সংখ্যা নির্ণয় কন্ডিশন অনুযায়ী, যে দুইটা অঙ্ক আজকে করে দেখালাম ওই দুইটা। আর আরেকটা তোমার হচ্ছে কতজন চাঁদার যে কন্ডিশন সেইটা, অর্থাৎ তোমাদের এইখান থেকে 17 21 22, 17 নম্বর 21 নম্বর 22 নম্বর, আর হচ্ছে তোমার এই যে 23 24 যে সৃজনশীল আছে,
23-24 সৃজনশীল। তবে 23-24 সৃজনশীলের নলেজ কিন্তু এই পূর্বের নলেজের মধ্যে সমস্ত কিছু আছে, এটা নিয়ে বাড়তি কোনো চিন্তাই দরকার নাই। এই 17, 21, 22 আর আগের যদি ভিডিও যে ক্লাসটা আছে ওইটা যদি তোমরা দেখো তাহলে এই 23-24 জন্য কোনো চিন্তা নাই। তো আশা করি তোমরা আজকের ক্লাসটা ভালো মতো বুঝতে পারছো। তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে, এই সময় বসে না থেকে বাড়িতে প্র্যাকটিস করবে। যেভাবে হোক সময় গেলেও তোমাদের এই বিকল্প পদ্ধতি বাড়িতে বসে তোমাদের এখন প্রিপারেশন নিতে হবে। এগুলো শেখা থেকে বঞ্চিত হওয়া যাবে না, এই সময় তো আর কখনোই পাওয়া যাবে না। তাই তোমাদের জন্য এই প্রয়াস, তোমরা বাড়িতে ক্লাসটা দেখবে এবং আমার চ্যানেলটা সঙ্গে সাবস্ক্রাইব করে দেবে। তো সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করলে তোমরা এর পরের ক্লাস যে বীজগণিতের ক্লাস ওইটাও তোমরা অনায়াসে পেয়ে যাবে। তোমরা বাড়িতে বসে গোটা বইয়েরই ক্লাসগুলো পাবে আস্তে আস্তে। 1 বছরের যে কোর্স আছে আশা করি আমি 1 বছরের মধ্যে তোমাদের সমস্ত কিছুই দিতে পারবো আশা করি। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।